তার কথা বলতে গেলে একটা কথা আমার ভীষণভাবে মনে হয়, এমন এক কবি যার মৃত্যু হয়েছে এ কথা রটাতে এত বড় গণ অভ্যুত্থান হয়েছিল যে পাকিস্তান সরকারকে বাধ্য হয়েছিল তার সঙ্গে রেডিওর একটা ইন্টারভিউ সম্প্রচার করতে, শুধু জানাতে যে তিনি বেঁচে আছেন। নমস্কার, অপরাজিতারা পর্ব 28। আজকে বলবো আর এক নারীর গল্প। এনাকে বলা যায় যে শি ওয়াজ ইন্টারন্যাশনাল ইন দ্যাট সেন্স যে বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে তার কাজের জগৎ, স্পেশালি বাংলা, আমাদের পশ্চিমবাংলা। তখন আমি যখনকার কথা বলবো তখন ভারত বাংলাদেশের কোনো বিভাগ হয়নি, তো একটাই বাংলা। যদিও এরকমভাবে অনেকের কথাই বলেছি, কারণ তখন যারা কাজ শুরু করেছিলেন তারা প্রত্যেকেই অবিভক্ত বাংলায় কাজ শুরু করেছিলেন। কিন্তু ইনার কথা বলতে গেলে একটু আলাদাভাবে বলতে হয়, কারণ তার জগৎটা ছিল বিশাল। শুধু স্বাধীনতা সংগ্রামের জায়গায় নয়, তাছাড়াও তার রাজনৈতিক কর্মী ছিলেন তিনি একজন কবি ছিলেন, তিনি ছিলেন এক ফেমিনিস্ট মহিলা। এবং যে সে ফেমিনিস্ট নয়, মানে আজকের যুগের যে ফেমিনিজম কথাটা ভীষণ তরল হয়ে গেছে বহু ব্যবহারে, সেরকম অবশ্যই নয়। এবং তার কথা বলতে গেলে একটা কথা আমার ভীষণভাবে মনে হয়, এমন এক কবি যার মৃত্যু হয়েছে এ কথা রটাতে এত বড় গণ অভ্যুত্থান হয়েছিল যে পাকিস্তান সরকারকে বাধ্য হয়েছিল তার সঙ্গে রেডিওর একটা ইন্টারভিউ সম্প্রচার করতে, শুধু জানাতে যে তিনি বেঁচে আছেন। তো বোঝাই যাচ্ছে তার মানুষটার কর্মকাণ্ড কি বিশাল। এবং তিনি পরিচিত ছিলেন খালাম্মা হিসেবে, মানে তাতেই বোঝা যায় তিনি কত বড় মাপের মানুষ ছিলেন এবং মানুষের কত কাছের ছিলেন। আজকে বলবো সেই সুফিয়া কামালের কথা। অনেকেই অলরেডি বুঝতে পারছেন কার কথা বলতে চাইছি। তো তাকে নিয়ে আজকের পর্ব। 1911 সালে বরিশালে তার জন্ম হয় এবং জীবনের শুরুতেই তার প্রথম ধাক্কা বা চ্যালেঞ্জ বলতে পারি। মোটে 7 মাস বয়সে তার বাবা, তিনি ছিলেন অসম্ভব সুফি ধর্মের প্রতি, মানে সেই ধর্মের প্রতি অনুরক্ত, এবং সেই জন্যই ওনার মোটে 7 মাস বয়সে বাড়ি ছেড়ে চলে যান এবং তিনি আর ফিরে আসেননি। মায়ের কাছে মামার বাড়িতে মানুষ হন। মায়ের নাম সাবেরা বেগম। তো যেটা শুরু হলো, তিনি পড়াশুনোর উপরে অত্যন্ত তার ইচ্ছে ছিল পড়াশুনো করার, কিন্তু তখনকার দিনে রক্ষণশীল উচ্চবিত্ত মুসলিম পরিবারে যেটা প্রথা ছিল, বিশাল বইয়ের জায়গা থাকলেও, লাইব্রেরি থাকলেও তাদের ছোঁয়ার অধিকার ছিল না। তো তিনি সেটা তখন যেটা করলেন, তিনি ছেলেদের ড্রেস করে পড়তে যেতেন। অনেক বাগবিতণ্ডার পরে উনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে উর্দু পড়ার একটা পারমিশন, কিন্তু উনার ছিল বাংলার প্রতি ভীষণভাবে আগ্রহ। এবং সেটা মানে তখনকার দিনে বাংলাকে দেখা হতো মানে বিশেষত মুসলমান পরিবারে হিন্দুদের ভাষা হিসেবে, তাই জন্য সেটা কোনো মানে পড়ার মানে বাংলা পড়ার কোনো যোগ্যতাই ছিল না, মানে বাংলা পড়াকে কোনো যোগ্যতা হিসেবে ধরা হতো না, মানে ভীষণ নিচু চোখে দেখা হতো। তো সেই জন্য বাংলা পড়ার ওনার ছিল না, পারমিশন ছিল না। কিন্তু উনি সেটা যেটা করেন, বাড়িতে যেসব পরিচালক বা কর্মচারী ছিলেন তাদের কাছে উনি বাংলা শিক্ষা শুরু করেন। এবং সেটা কোন পর্যায়ে গেছিলো সেটা আমরা পরবর্তী ঘটনায় বুঝতে পারব। এরপর তার বিয়ে হয় খুব অল্প বয়সেই, এবং উনি আসেন কলকাতায় এসে 1918 সালে উনি যার
সঙ্গে তার দেখা হয়, যেখানে তার জীবন বদলে যায়, তিনি হচ্ছেন বেগম রোকেয়া। আমরা কোনো এক পর্বে তাকে নিয়েও বলবো। তো বেগম রোকেয়ার প্রভাবে ওনার জীবন অন্যরকম হয়ে যান, ওনার জীবন শুরুই হয় অন্যরকমভাবে। যাই হোক, উনি যখন বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছিল, 1932 সালে বেগম রোকেয়ার মৃত্যু হয় এবং সেই একই বছর তার প্রথম স্বামী তিনিও মারা যান। তো তার পথপ্রদর্শিকা এবং স্বামীর মৃত্যু তাকে অত্যন্ত, তিনি ভেঙে পড়েন প্রথম বছর, কিন্তু তাকে তো আটকে রাখা যায়নি, সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, ইতিমধ্যে 1923 সালে তার প্রথম বাংলা কবিতার বা পদ্যের বই বার হয়। কোনো এক ছোট পত্রিকায় তার কবিতা বের হয় এবং সেখানে সেটা জানাজানি হওয়ার পরে তার মামা অত্যন্ত রাগ করেন এবং তাকে নিয়ে চলে যান আবার তাদের মামার বাড়িতে, যাতে এটা আর উনি করতে না পারেন, কিন্তু তাকে আটকে রাখা যায়নি। পরবর্তীকালে তার আরেক কবিতার বই সাঁঝের মায়া প্রকাশিত হয়, যার ভূমিকা লেখেন কবি নজরুল ইসলাম এবং সেটা প্রশংসিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। সুতরাং বোঝাই যাচ্ছে বাংলা সাহিত্যের দুই মহীরুহ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের আশীর্বাদে তিনি তার পথ চলা শুরু করেন, শুধু না, চালিয়ে যান। এরপরে তার জীবনে ঘটে পরপর বেশ কয়েকটি ঘটনা। তার এই 88 বছরের জীবনকে, এবং তার শুধু এটা এক রকমের জীবন নয়, সেখানে এতগুলো ভাগ আছে। মানে তিনি প্রথমে অবিভক্ত বাংলা, তারপরে পার্টিশন, তারপরে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সংগ্রাম, এই সমস্তটা তিনি পেরিয়ে এসছেন। এবং শুধু পেরিয়ে আসছেন, পেরিয়ে হয়তো অনেকেই এসছেন সেই সময়কার, কিন্তু তিনি তার একটা পাঠ হয়েছেন, প্রত্যেকটা ঘটনার পাঠ হয়েছেন। আমরা সেটা এখন জানব। 1931 সালে তিনি ভারতীয় মহিলা ফেডারেশনের প্রথম মুসলিম সদস্য হন। 1938 সালে তিনি আরেক স্বাধীনতা সংগ্রামী কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করেন। 1946 সালে তিনি লেডি ব্রেবন কলেজে দাঙ্গার আশ্রয়স্থল পরিচালনার দায়িত্বে ছিলেন। এই বছরই তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। 1947 সালে সাপ্তাহিক পত্রিকা বেগমের প্রথমবারের সম্পাদিকা মনোনীত হন তিনি। তারপরে তিনি চলে আসেন বাংলাদেশে, মানে ফিরে যান বাংলাদেশে। 1948 সালে তিনি বাংলাদেশের মহিলা সমিতি সভানেত্রী হন। 1952 সালে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 1961 সালে রবীন্দ্রনাথের গান বন্ধ করে দেওয়া হয়, তার বিরুদ্ধে তিনি পথে নামেন। 1969 সালে গণ অভ্যুত্থানে উনি যোগ দেন এবং তিনি এরপর যে দুটো বিখ্যাত সংস্থা গঠন করেন, একটা কচিকাঁচাদের দল আর একটা ছায়ানট, যা আজও বাংলাদেশের বাঙালির চিরন্তন সাংস্কৃতিক জীবনটা বয়ে নিয়ে চলেছে এখনও, সে খবর আমরা আজও জানি। এরপর 1971-এর 15ই মার্চের পরে একটা গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন, সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সেই গুজব এতটাই আলোড়ন ফেলে যে পাকিস্তান সরকার বাধ্য হয় তার ইন্টারভিউ প্রকাশ করতে রেডিওতে, এবং তাতেই বোঝা যায় ওনার কি বিশাল ভাবে তার পরিচিতি ছিল। এরপর বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটা প্রধান অন্যতম জায়গা ছিল বিপ্লবীদের তাঁর বাড়ি। এই সময় তার সামনে এক বিবৃতি আনা হয় যে বাংলাদেশে কোনো গণহত্যা ঘটেনি, এ কথা তাকে বলতে হবে। তিনি মেনে তো নেননি। তিনি বলেছিলেন, এ কথা আমি কোনোদিনও বলতে পারবো না, তার জন্য যদি আমার মৃত্যু হয় হোক। এমনই শক্তিশালী নারী ছিলেন তিনি।
আজকের যুগে কথা বলতে গেলে বড়ই অবাক লাগে এদের কথা শুনতে। এরপরেও তিনি বেশ কিছু বছর বেঁচে ছিলেন, 1988 সালে মারা যান, এবং সেই জীবনটাও বেশ বর্ণময় ছিল। সেখানেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সভানেত্রী ছিলেন। তাই জন্যই এই মানুষগুলোর কথা যত পড়ি তত ভাবি যে মানে কি অসম্ভব শক্তিধারিণী ছিলেন এরা, ভেতর থেকে, অন্তর থেকে। মানে এরকম মহিলারা তো না পড়াশোনা করতেও চলতো না, না মানে সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। বারবার এই কথাগুলো আমার মনে হয় এদের কথা পড়তে গেলে, যে কি অসম্ভব মানসিক শক্তি, কি অসম্ভব লড়িয়ে নিয়ে যাওয়ার যোগ, যার জন্য আজকে আমরা এখানে বসে, যাদের প্রত্যেকের জন্য আজকে আমরা এখানে বসে কথা বলতে পারি বা বিভিন্ন রকমের বড় বড় কথা বলতে পারি। যাই হোক, সেসব কথা না যাওয়াই ভালো। আজকে আমাদের সুফিয়া কামালের প্রতি এক অসম্ভব শ্রদ্ধা রইল। নমস্কার।